এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ। রাঙামাটির বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারের ঘটনা সুষ্ঠু তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে বাঘাইছড়ির ঘটনার মধ্যেই সকালে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নির্বাচনের দায়িত্ব পালন শেষে জেলা সদরে ফেরার পথে সোমবার সন্ধ্যায় বাঘাইছড়ি ৯ মাইল এলাকায় দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে ৭ জন নিহত হন। গুলিবিদ্ধ হন আরও ১৭ জন। তাদের ১০ জনকে ঢাকা সিএমএইচ ও বাকিদের চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বিজিবির পরে গাড়িটা আমাদের ছিল, এরপর ছিল আপনার টংলাগের গাড়িটা, তারপরে ছিল মাচাডাঙ্গা। যখন এখানে এসে আমরা ক্রস করি ওই মুহূর্তে ব্রাশ ফায়ার হয়। সকালে চট্টগ্রাম সিএমএইচে বাঘাইছড়িতে আহতদের দেখতে যান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। একজন স্টেটমেন্ট দিলেই সেটা নির্বাচন অনিয়ম হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে আমাদের ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। যদি আমরা এটা প্রমাণ না হয় যে হাত অনিয়ম হয়েছে, সেরকম অনিয়ম হয়নি সেটা আমরা জানি। যদি নির্বাচনের অনিয়ম হয়ে থাকে সেটার প্রতিশোধ তো মানুষের জীবন নিয়ে হয় না, সেটা তো পরে তদন্ত হতে পারে। আমরা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। জড়িতদের ধরতে সকাল থেকে চলছে অভিযান। আহত সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে সেনাবাহিনী। গতকালকে রাতে আমরা ৭ জনকে ঢাকা সিএমএইচে পাঠিয়েছি। ঢাকা সিএমএইচে এখন তাদের অপারেশন করা হচ্ছে। যতদূর আমরা জানি তারা সবাই ভালোর পথে। এখানে ৩ জনের অস্ত্রোপচার হচ্ছে, আর ৭ জন ইতিমধ্যেই তাদের চিকিৎসা করা হয়েছে, যতটুকু প্রয়োজন তারা সবাই ভালো আছেন। এদিকে সকালে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গা। এই হত্যায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন আওয়ামী লীগের নেতারা। তবে অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতি। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সম্মেলন কক্ষে বিশেষ বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হতাহতদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০,০০০ টাকা এবং আহতদের পরিবারকে ১০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। সন্ত্রাসীদের ধরতে বিশেষ চিরুনি অভিযান শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি। রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনার বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এনভিল চাকমা। এনভিল, বাঘাইছড়ি এবং বিলাইছড়িতে এখন কি অবস্থা এবং বিশেষ চিরুনি অভিযান শুরু হবে সেটি কখন শুরু হবে বলে আমাদের জানাতে পারেন কি? ধন্যবাদ। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। এখানে মূলত বিশ্ব আইন শৃঙ্খলা মিটিং হচ্ছে। সেখানে উপস্থিত আছেন চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মহোদয় এবং রাঙামাটি পুলিশ সুপার, রাঙামাটি ডেপুটি কমিশনার এবং স্থানীয় এখানে নির্বাহী অফিসার তার উপস্থিত হয়েছেন। সেখানে মূলত তারা বলছেন যে বাঘাইছড়িতে যে গতকাল যে ৭ জন নিহত হয়েছেন, ২৪ জন যে আহত হয়েছেন, তারা সে ঘটনাকে তারা খুব সেটা নিয়ে তারা শঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা খুব এমনকি এই ঘটনার সাথে যারা জড়িত তারা বলছেন যে হোক না কেন তারা শীঘ্র তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেবেন এবং কি তাদের বিরুদ্ধে শীঘ্র সিরিজে অভিযান শুরু করবে বলে তারা ঘোষণা দিয়েছেন সেই বিশেষ আইন শৃঙ্খলা মিটিংয়ে। এনভিল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরে। আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নরসিংদীতে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। এদিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুনামগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। রায়পুরার মির্জারচরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা বিজয়ী চেয়ারম্যানের সঙ্গে পরাজিত চেয়ারম্যান ফারুকুল ইসলামের সমর্থকদের বিরোধ চলছিল। পুলিশ জানায় এরই জেরে মঙ্গলবার সকালে দুপক্ষের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ সহ অন্তত ১২ জন আহত হন। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন বালুচর গ্রামের ইকবাল ও আমানুল্লাহ।
গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ নিহত হয়েছেন। স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে ধলাইপাড় এলাকার একটি স্কুলের কাছে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে এটা কারণটা এখনো জানা যায়নি, কি কারণে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সাসপেক্ট হিসাবে আমাদের 4 জন আটক রয়েছে, পরে আমরা এগুলি যাচাই বাছাই করব। এই ঘটনার সাথে যেই থাকুক না কেন এটা একদম দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, আইনের আওতায় আসবে। জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর নর্দা এলাকায় প্রগতি সরণিতে বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির এক ছাত্র নিহত হয়েছে। এর প্রতিবাদে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে আগুন দিয়েছে। সকাল 7টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আবরার আহমেদ চৌধুরী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীদের বহনকারী বিইউপির একটি বাস সকালে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়েছিল। সকাল 7:30টার দিকে আবরার সেই বাসে উঠতে যাচ্ছিলেন। এই সময় পেছন থেকে আসা গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিইউপির শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছে আইইউবি, নর্থ সাউথ ও এআইইউবির শিক্ষার্থীরাও। সড়কের দুপাশে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটে তৈরি হয়েছে ভোগান্তি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি, সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিল সহ 8 দফা দাবি জানিয়েছে। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এবং আমরা সকলেই এটার জন্য বাংলাদেশের আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এটা আসবো। এবং আমি মনে করি এটা যৌক্তিক দাবি, এটাকে আমাদেরকে কাজ করতেই হবে। এটাকে আমাদের দর্শক, এই মুহূর্তে রাজধানীর প্রগতি সরণিতে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল। সবশেষ খবর জানাতে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জুয়েল, বিক্ষোভের এই মুহূর্তের কি খবর এবং শিক্ষার্থীরা আজকে কতক্ষণ সড়ক অবরোধ চালাবেন? মাহমুদ, সকাল থেকেই আসলে অবরোধ কার্যক্রম চলছে প্রগতি সরণিতে। এখানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী যারা আছেন তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন। এখন বেলা 2টা বাজে। তো সকাল 7টা থেকে বলা চলে যে এই অবস্থান কার্যসূচি শুরু হয়েছে। তো এই অবস্থান কার্যসূচির এখন পর্যন্ত রাস্তার উভয় পাশে যে যান চলাচল স্বাভাবিক থাকার কথা, তো উভয় পাশে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এই সড়ককে ঘিরে আশেপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং একই সাথে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আপনাকে পুরো ঘটনার প্রেক্ষাপটটা যদি বলতে হয়, যে আজকে সকালবেলা আবরার যখন তার বিশ্ববিদ্যালয় বিইউপিতে যাচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে সুপ্রভাতের একটি বাস তাকে চাপা দেয়। তো চাপা দেওয়ার পরে সে ঘটনাস্থলে মারা যায়। পরবর্তীতে আন্দোলনকারী শিক্ষার্থী যারা ছিলেন তারা এখানে অবস্থান নেন। একই সাথে তার সাথে যুক্ত হন এলাকাবাসী সহ আশেপাশের অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা। তো এখন পর্যন্ত এখানে আন্দোলন চলছে। তো আন্দোলনের কয়েক ঘন্টার মধ্যেই ঘটনাস্থলে আসেন উত্তরের
মেয়র, নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তো তিনি এসে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছেন যে ঘাতক বাসের চালক যিনি ছিলেন তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের, একই সাথে সেই বাসটির রুট পারমিটও বাতিল করেছেন। এছাড়া আন্ডারপাস সহ জেব্রা ক্রসিং সহ অন্যান্য যে সকল দাবি দাওয়াগুলো ছিল সেগুলো তিনি সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলে দাবি আদায়ের ব্যাপারে তিনি সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু সড়ক ছেড়ে দেওয়ার বা অবরোধ প্রত্যাহার করে নেওয়ার যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু এখনো শিক্ষার্থীরা এখনো অনড় রয়েছে। জুয়েল, অবরোধ ঠিক কতক্ষণ চলবে সে বিষয়ে শিক্ষার্থীরা কোনো স্পষ্ট বক্তব্য জানিয়েছেন কিনা? মাহমুদ, শিক্ষার্থীরা অবরোধের ব্যাপারে যেটা আমাদেরকে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না দাবি আদায়ের ব্যাপারে তারা দৃশ্যমান কোনো বাস্তবায়ন দেখছে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে থাকবে। জুয়েল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর প্রগতি সরণি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল। জুয়েল, চলে যাচ্ছি পরের খবরে। রংপুর, নাটোর ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 5 জন। পুলিশ জানিয়েছে সকালে ঢাকা রংপুর মহাসড়কের ধাপের হাটে রংপুরগামী বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি উল্টে যায়, এতে ঘটনাস্থলেই বাসের হেলপার সহ 3 জন মারা যায়। আহত হয়েছেন অন্তত 5 জন। এদিকে নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মাসুদ রানা নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়া মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে হামলায় নিহতদের মরদেহ হস্তান্তর শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। আজ 33টি মরদেহ হস্তান্তরের কথা রয়েছে। বাকি মরদেহগুলো প্রক্রিয়া শেষে 2-1 দিনের মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ক্রাইস্ট চার্চের মসজিদে হামলাকারীর নাম না নিতে প্রতিজ্ঞা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডেন। মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনে বর্বরোচিত এই হামলার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, হামলাকারীর কোনো নাম থাকতে পারে না। সে সন্ত্রাসী, সে অপরাধী, সে চরমপন্থী। ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে নিউজিল্যান্ডবাসী। এই হামলার ঘটনার পর সোশ্যাল মিডিয়ার উপর আন্তর্জাতিকভাবে সীমাবদ্ধতা বাড়াতে আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিনসন সহ বিশ্ব নেতারা। নেদারল্যান্ডসের উট্রেক্ট শহরে ট্রামে বন্দুকধারীর হামলার ঘটনায় বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার নেদারল্যান্ডসের উট্রেক্ট শহরে ট্রামে বন্দুকধারীর হামলায় 3 জন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এক তুর্কি নাগরিক গোকমেন তানিসকে আটক করেছে পুলিশ। আটকের আগে হামলাকারীকে খুঁজতে এক বিবৃতিতে তার পরিচয় ও ছবি প্রকাশ করে শহরের মেয়র। হামলার পরপরই দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সন্ত্রাস বিরোধী সংস্থার প্রধান। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে জানিয়েছে দেশটির সরকার। এদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে হামলার ঘটনার পর দেশটিতে বাংলাদেশিদের প্রতি ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হবে আগামীকাল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে কথা জানিয়েছেন সেখানে অবস্থানরত বিএসএমএমইউ চিকিৎসক ডাক্তার আবু নাসার রিজভী। তিনি বলেছেন, স্থানীয় সময় সকাল 10টায় হবে এই সার্জারি করবেন ডাক্তার ফিলিপ কোর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিও থোরাসি। তার রক্তচাপ, ডায়াবেটিক ও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ওবায়দুল কাদেরের জন্য দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওনার প্রেশার, ডায়াবেটিস সবই কন্ট্রোলে আছে। মাউন্ট এলিজাবেথের ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল 10টায় ওনার বাইপাস সার্জারি হবে। ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উপজেলা নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই সহিংসতা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেছেন। এই পরাজয় যে হতে যাচ্ছে এটি তারা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনটাকে বিতর্কিত করা। এটি ছিল তাদের মূল উদ্দেশ্য। ঘন ঘন অবস্থা বা মতামত বদল, ডাকসুর নতুন ভিপি নুরুল হক কতটুকু দায়িত্বশীল হতে পারবেন এ নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ শিক্ষার্থীরাও। সাম্প্রতিক কর্মকাণ্ড বা বারবার সিদ্ধান্ত বদল করায় দ্বিধাগ্রস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হঠাৎ অজ্ঞান হলেও বলা হয় রোকেয়া হলে হামলায়
আহত হয়ে হাসপাতালে যান নুরুল হক। পরে প্রমাণ হয় শারীরিক দুর্বলতাই তার এই অবস্থার কারণ। সবাইকে চমকে প্রায় 2000 ভোটের ব্যবধানে ডাকসুর নতুন ভিপি হন তিনি। পরের দিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে হতে হয় ধাওয়ার মুখোমুখি। ভিপি ও সমাজসেবা পদ ছাড়া বাকি 23টি পদে নতুন করে নির্বাচনের দাবি জানান নুরুল হক। আমরা ভিপি এবং সমাজসেবা সম্পাদক ব্যতীত বাকি পদগুলোর পুনর্নির্বাচন দাবি করতেছি। ঘণ্টাখানেকের ব্যবধানে তার বক্তব্যে আবারও পরিবর্তন। ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে আমরা সরে আসলাম। আর পরদিন দাবি জানান সকল পদেই নতুন করে নির্বাচনের। 31শে মার্চের মধ্যেই পুনরায় নির্বাচন দিতে হবে, সকল পদেই পুনর্নির্বাচন দিতে হবে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন গত শনিবার। পরদিনই ক্যাম্পাসে ফিরে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আবারও নির্বাচনের দাবি জানান। ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রীর সামনে দেয়া বক্তব্যের। স্বাভাবিকভাবে মানুষের একটা যদি একবার একটা কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায় তখন কথা বলার ওই মোডটা থাকে না। তো কর্মসূচি ঘোষণা করলেও সোমবার ছিলেন না কর্মসূচিতে। ডাকসুর ভিপির এমন নানামুখী বক্তব্যে দ্বিধায় শিক্ষার্থীরা। আমার কেন যেন মনে হচ্ছে যে উনি ব্যক্তিগতভাবে এখনো তার নিজের ভূমিকা সম্পর্কে নিজে সচেতন না। ক্ষমতা পাওয়ার পরে কনফিউজড হয়ে গেছেন পাওয়ার ডিল করতে গিয়ে। তার মানসিক অবস্থা কি বা সে কি চিন্তা করছে সেটা তো এখন আমরা বুঝতে পারতেছি না। তার আসলে সকালের এক কথা বিকালে এক কথার জন্য আসলে সবাই আসলে কনফিউজ। এত কনফিউজিং শেষ পর্যন্ত সেই আস্থাটা হয়তো বা অনেকের সরে যেতে পারে। পুনরায় নির্বাচনের ব্যাপারে নুরুর বক্তব্য একই আছে বলে দাবি তারই প্যানেলের জিএসের। আমাদের মধ্যে কোনো বিভাজন নাই এবং আমরা যারা একসাথে আন্দোলন করেছিলাম, অতীতেও এক ছিলাম এবং এখনও এক আছি এবং ভবিষ্যতেও আমরা এক হয়ে আমাদের যে আন্দোলন সংগ্রাম এটি আমরা চালিয়ে যাব। ভিপিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর এজিএস। কোটায় ভিপি হয়ে থাকেন আর সস্তা রাজনীতি ধারণ করে ভিপি হয়ে থাকেন বা গুজব পারদর্শিতার কারণে ভিপি হয়ে থাকেন, যে কারণেই ভিপি হয়ে থাকেন না কেন আপনি এখন ভিপি হয়েছেন, তো তাকে আহ্বান জানাবো দায়িত্বশীল আচরণ করার জন্য। কোটা আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসে এক সময়কার ছাত্রলীগ নেতা নুরুল হক। নির্বাচিত হন বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভিপি পদে। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের জন্য 1,74,620 কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থার জন্য প্রায় 9,620 কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন দিয়েছে এনইসি। সংশোধিত এডিপিতে প্রকল্প সংখ্যা দাঁড়িয়েছে 1,916টি। বৈঠক শেষে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এসব তথ্য জানিয়েছেন। এ সময় তিনি জানান, চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে 8.13% এবং মাথাপিছু আয় বেড়ে হয়েছে $1,909। এই বছরে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে 8.13%, যেটা গত বছর ছিল 7.86%। মাথাপিছু আয় $1,751, 1751। এই বছর সেটা $1,909। 1751 থেকে আমাদের মাথাপিছু আয় পার ক্যাপিটা ইনকাম আমরা যেটা বলি এটা $1,909। দ্বিতীয় ধাপের চেয়ারম্যান পদে ভোট হওয়া 98টি উপজেলার 55টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। অন্যরা জয় পেয়েছে 43টি উপজেলায়। জয়ী অন্যদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এছাড়া জাতীয় পার্টি, স্বতন্ত্র, বিএনপি বহিষ্কৃত ও জনসংহতি সমিতির প্রার্থীরা কয়েকটি উপজেলায় জয় পেয়েছে। এই ধাপে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন 24 জন। চেয়ারম্যান সহ অন্য পদে ভোট হয়েছে 116টি উপজেলায়। 129 উপজেলায় তফসিল হলেও আদালতের আদেশ, ইসির নির্দেশ ও সব পদেই একক প্রার্থী থাকায় বাকি উপজেলাগুলোয় ভোট হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলের ট্রাঙ্ক থেকে উদ্ধার করা নবজাতকের বাবা দাবি করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি মোল্লা ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন। নবজাতকটি পরে হাসপাতালে মারা যায়। এই ঘটনাটি তদন্ত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কান্নার শব্দ শুনে বিশ্ববিদ্যালয়ের হলকক্ষের ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু। পরদিন বিশ্ববিদ্যালয়ের 43তম ব্যাচের মার্কেটিং বিভাগের ছাত্র রনি মোল্লার ফেসবুক স্ট্যাটাস ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। হাসপাতালে চিকিৎসাধীন আছেন নবজাতকের মা।
কিন্তু আত্মগোপনে চলে যান রনি মোল্লা। বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থী কিংবা সহপাঠী কেউই এই বিষয়ে কথা বলতে চাননি, সবাই বিব্রত। চিকিৎসক জানিয়েছেন নবজাতকের মৃত্যুর কারণ অক্সিজেনের অভাব। বাচ্চার নাভিটাকে সিকিউর করে ক্ল্যাম্প করা উচিত ছিল, আমরা ওটা করা, তো আমরা সেটা দেখলাম যে পুরোটাই ছেঁড়া। সবচেয়ে বড় তো মায়ের প্লাসেন্টাটা কি অবস্থা, প্লাসেন্টার তো করতে হবে। তো এখন এটা প্লাসেন্টা কি মায়ের ভিতরে করবে নাকি প্লাসেন্টা ডেলিভারি তো করানো সম্ভব না এখানে তো নিজে নিজে তো পারবে না সে। প্রক্টর জানিয়েছেন তদন্ত কমিটির প্রতিবেদন আসলে ব্যবস্থা নেওয়া হবে। হল প্রশাসনের কাছে বিষয়টি গোপন রেখেছে কেন? এই গোপন রাখাটাই আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত, এবং এটা শৃঙ্খলা বিধির পরিপন্থী। সেই জায়গা থেকে আমাদের তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত কমিটির যে রিপোর্ট পাবে সেই রিপোর্টের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের উন্নয়নে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। এ সময় তিনি সদ্য গ্রাজুয়েটদের দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ থাকার পরামর্শ দেন। পাশাপাশি MISTকে সেন্টার অব এক্সিলেন্স করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এবছর 634 জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেজর KM জাহিন নাসিরকে ওসমানী মেমোরিয়াল গোল্ড মেডেল দেওয়া হয়। মেঘনা থেকে ধলেশ্বরী হয়ে বুড়িগঙ্গা 40 কিলোমিটারের নদী পথের পুরোটাই এখন দখল আর দূষণের কবলে। ধ্বংস হয়েছে জলজ প্রাণ আর হাজারো মানুষের জীবিকা। বিশেষজ্ঞরা বলছেন কতিপয় মানুষের লোভের কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম। দখল আর দূষণ থেকে নদীকে বাঁচাতে না পারলে টেকসই উন্নয়ন করা সম্ভব হবে না, কঠিন হবে SDGর লক্ষ্য অর্জন করাও। মেঘনার বিশালতা চোখে যতটুকু দেখা যায় বাস্তবে তার চেয়েও বিশাল। শাটনলের কাছে নদীর বিস্তার 5 কিলোমিটার। ভাটির পথে নদীর বিস্তার ক্রমেই বেড়েছে। এককালে বঙ্গোপসাগর থেকে এই নদী ধরেই ইংরেজরা, তারও আগে ফিরিঙ্গিরা এই বঙ্গদেশে বাণিজ্য করতে আসত। এখনও রাজধানীর সাথে নদীপথের যোগাযোগ আর বাণিজ্য সবই হয় এই নদীর বুক চিরে। মেঘনা থেকে ধলেশ্বরী নদীতে ঢুকলেই নদীর পরিবর্তনটা চোখে পড়তে থাকে। মানুষের আগ্রাসন দুপার জুড়ে, শত শত শিল্প কারখানা, স্থায়ী অস্থায়ী অসংখ্য স্থাপনা, স্বচ্ছ পানি কালো হয়ে গেছে শিল্পের ঘনবর্জ্যে। জেলেদের জীবিকা আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে নদী দূষণে। এই পথযাত্রায় নদীতে জাল ফেলে মাছ ধরার দৃশ্য চোখে পড়েনি। অবশ্য চেষ্টা করেও কোনো জলজ প্রাণী দেখা যায়নি নদীর এই অংশে। বুড়িগঙ্গার পানি এতটাই দুর্গন্ধ ছড়ায় যে একটু বড় করে শ্বাস নিতে কষ্ট হয়। প্রশস্ত নদী এখন খালের চেহারায় টিকে আছে। নদী ধ্বংস করে অর্থনৈতিক কর্মকাণ্ড টেকসই উন্নয়নের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক, মত বিশেষজ্ঞের। আমাদের সরকারের, আমাদের জনগণের, আমাদের জীবনের, বাংলাদেশে এখন সমস্ত উন্নয়নের কেন্দ্রবিন্দু হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। 17টা গোল নিয়ে চলা, তার মধ্যে পানি এবং পানির সুদূর প্রসারী পানির জগৎ, পানির প্রাণী, এই সব বাঁচানো এর অন্তর্ভুক্ত এবং কেন্দ্রবিন্দু। আজকের এই মুহূর্তের উন্নয়নের জন্য আগামীর উন্নয়ন ধ্বংস হয়ে যাবে, সেটা হতে পারে না। বহমান নদীর গভীরতা ঠিক থাকলে চাপ কম পড়ে সড়ক পথের উপর। নদী নষ্ট হয়ে তাই সরাসরি অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলেই মনে করছেন তিনি। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। লোকসান হওয়ায় চিংড়ি চাষে আগ্রহ হারাচ্ছেন সাতক্ষীরার চাষিরা। রেণু ভালো না হওয়ার কারণে উৎপাদনও ভালো হচ্ছে না। তাছাড়া মাছের ন্যায্য দাম না পাওয়ায় খরচের অর্ধেকও তুলতে পারছেন না তারা। গেল মৌসুমে প্রত্যাশার চেয়েও বেশি উৎপাদন হওয়ায় এবার বেশ উৎসাহ নিয়ে বাগদার পোনা ছেড়েছিলেন সাতক্ষীরার চাষিরা। কিন্তু উৎপাদন ভালো না হওয়ায় এবং বাজারে দাম কমে যাওয়ায় বাগদা চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। জানালেন, কক্সবাজার থেকে আনা রেণুর মান ভালো না হওয়ায় মরক লাগছে ঘেরে। মাছ খুব একটা ভালো হচ্ছে না, চাষি বাঁচবে কেউ করে। 6 বছর ঘের করার মধ্যে এরকম লস কোনোবারই হয়নি। যা খরচ করেছি তার হাফ টাকাও পাইনি। মাছের দাম যদি এরকম কমতে থাকে তাহলে আমরা আর ভবিষ্যতে আরো ক্ষতিগ্রস্ত হব। সাতক্ষীরায় উৎপাদিত চিংড়ির 90 ভাগই রপ্তানি হয়। কিছু অসাধু ব্যবসায়ী চিংড়িতে পুশ করার কারণে বিদেশে চাহিদা কমে গেছে, ফলে দামও পড়ে গেছে। যদি ফ্যাক্টরি এই পুশ মাছ বন্ধ করে
তাহলে আবার বলে আমাদের ঘের করা সম্ভব হবে। চাষিদের পদ্ধতিগত ত্রুটি বদলাতে মৎস্য কর্মকর্তাদের ব্যাপক কাজ করতে বলছেন চিংড়ি চাষী সমিতির নেতারা। এলাকার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না কিংবা লবণাক্তর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, যার জন্য এই মাছগুলো শুরুতে ক্ষতি হচ্ছে এবং অল্প একটু বড় হয়ে মাছগুলো মারা যাচ্ছে। এর কারণ প্রতিকার নিয়ে অনেক কাজ করছে, কাজ চলছে। ভালো উৎপাদনের জন্য রোগমুক্ত পোনা ছাড়া সহ বেশ কিছু পরামর্শ দিয়ে আসছেন মৎস্য কর্মকর্তা। ভালো মানের খাদ্য দেওয়ার জন্য এবং মাঝে মাঝে বাগদা ঘেরে পানি পরিবর্তন করার জন্য এই পরামর্শগুলো যদি চাষিরা অনুসরণ করে তবে চিংড়ি সাধারণত রোগাক্রান্ত হয় না। সাতক্ষীরা জেলায় এবার ৬৭,০০০ হেক্টর জমিতে ২৭,০০০ টন বাগদা উৎপাদন হয়েছে। স্থানীয় বাজারে বিভিন্ন গ্রেডের মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ১১৫০ টাকা কেজি দরে, যা গতবারের তুলনায় ৩০ থেকে ৫০% কম। ডিবিসি নিউজ ডেস্ক। ৭১-এর ১৯শে মার্চ গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বীর মুক্তিযোদ্ধারা। পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন ৩ জন। মহান মুক্তিযুদ্ধের উজ্জ্বলতম এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান শহীদ পরিবারের সদস্যদের। ১৯৭১ সালের ১৯শে মার্চ টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রাস্তায় ৪৫টি ব্যারিকেড তৈরি করে মুক্তিকামী জনতা। মুক্তি সংগ্রাম পরিষদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন জয়দেবপুর বাজার বটতলায়। জয়দেবপুর রেল ক্রসিংয়ে হঠাৎ করেই গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এ সময় নিহত হন মনু খলিফা ও নিয়ামত। পরে ব্যারিকেড সরিয়ে চৌরাস্তার দিকে যাওয়ার সময় হুরমত নামে আরও একজনকে পেছন থেকে গুলি করে হত্যা করে তারা। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে এটি ছিল মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ। তাই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি শহীদ পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের। বাংলাদেশের প্রথম শহীদ আমার বড় ভাই শহীদ নিয়ামত দেশের লেগে রক্ত দিছে, জীবন দিছে আমার দিতে, ওখানে হেডের মর্যাদা দেওয়া। সারা দেশ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল জয়দেবপুরের জনগণ। আজকের দিনে আপনার কাছে আমাদের দাবি, এই ১৯শে মার্চকে জাতীয় দিবস হিসেবে আপনি ঘোষণা দিয়ে গাজীপুরের মানুষের মান সম্মানকে বৃদ্ধি করুন। এদিকে দিবসটির সঠিক ইতিহাস তুলে ধরা উচিত বলে মনে করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ঐতিহাসিক কারণেও এই ১৯শে মার্চের এই রাষ্ট্রীয় স্বীকৃতি আবশ্যক। সরকার এই ১৯শে মার্চকে মানে এর জাতীয়ভাবে এই দিবস পালনের জন্য স্বীকৃতি দেয়। ১৯শে মার্চে নিহতদের শহীদের মর্যাদা দেওয়ার বিষয়ে পাওয়া স্মারকলিপি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ওই সময়কার শহীদ পরিবার এবং মুক্তিযুদ্ধের দাবি এসছে যে ৭ই মার্চের পর থেকে যারা মহান মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছে, দেশের স্বাধীনতার জন্য কাজ করছে, তাদের মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি প্রদান এবং যারা শহীদ হয়েছে তাদের শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতের। পরের খবর নিয়ে আসছেন নিকিতা নন্দিনী। ডিবিসির সঙ্গেই থাকুন ২৪ ঘন্টা।